হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দ্য গ্লোরি, এই সাউথ কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলারটা নিয়ে আমি কথা বলবো। এই সিরিজটা ড্রপ করা হয়েছে নেটফ্লিক্সে 2022 সালে। তো এই থ্রিলার জনরার এই যে কাজটা, সিরিজটা, এই সিরিজটার পার্ট ওয়ানটা নিয়েই কথা বলবো। পার্ট টুটা কিন্তু এখনও আসেনি, পার্ট টুটা নিয়ে কাজ চলছে। আর এই সিরিজটা নিয়ে কথা বলার আগে আমি অবশ্যই একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তিনি হলেন এই সিরিজের যিনি পরিচালক, আন গিল হো। অ্যাকচুয়ালি থ্রিলার সিরিজ বা থ্রিলার মুভি ডিরেক্ট করা আর সাইকোলজিক্যাল থ্রিলার মুভি বা সিরিজ ডিরেক্ট করা কিন্তু অনেকটা আলাদা। এটা কিন্তু আমি আমি আমাদের দেশের অনেকগুলো সাইকোলজিক্যাল থ্রিলার, মালায়ালাম ইন্ডাস্ট্রি হোক বা অন্যান্য ইন্ডাস্ট্রি হোক, বলিউড হোক, যাই হোক, তো আমি কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা বা সিনেমা আমি কিন্তু দেখেছি। এই সমস্ত কন্টেন্টকে শ্রদ্ধা জানিয়েই আমি বলছি, এই সাইকোলজিক্যাল থ্রিলার, এই দ্য গ্লোরি, এই সিরিজটাকে যেভাবে ডিরেক্টর ট্রিট করেছেন, গল্পটা ভীষণ সাধারণ। মানে গল্প যে আপনারা কোনোদিন জানেন না, কোনোদিন শোনেননি, সেটা আর কি অত্যন্ত সাধারণ গল্প। কিন্তু এখানে যে ধরনের যে ধরনের ট্রিটমেন্ট এখানে করা হয়েছে, দেখানো হয়েছে, সেটা করতে গেলে সত্যি বলছি ডিরেক্টরের মুনচিয়ানা ছাড়া এটা দেখানোটা সম্ভব নয়। সম্ভব নয়, তার কারণ আমি আস্তে আস্তে করে যখন গল্পটা রিভিল করব, মানে যখন আমি শুরু করছি, আস্তে আস্তে করে আপনাদেরকে বলবো। তো এই গল্পটা কি হতে চলেছে। আশা করব যে পার্ট টুটা পার্ট ওয়ানের মতোই ভালো হবে। এগুলো হচ্ছে চরিত্রগুলো। এর মধ্যে আপনারা বাঁ দিক থেকে একটা চরিত্র দেখবেন, আপনাদের স্ক্রিনের বাঁ দিক থেকে। তার নাম হচ্ছে মুন গং। এবং এখানে তার পাশে যে পুরুষ চরিত্রটা আছে, একটু মাথাটা স্লাইটলি ডাউন, সেই পুরুষ চরিত্রটা কিন্তু এই বাকিদের সঙ্গে, বাকি যে 7টা ছবি আছে তাদের সঙ্গে কিন্তু অ্যাটাচড নয় ইন দ্য সেন্স, এই চরিত্রটা কিন্তু ঢুকছে, মানে 16টা এপিসোড, তো 16টা এপিসোডের মধ্যে এই চরিত্রটা কিন্তু অনেকটা পরে ঢুকছে, যদিও গল্পের সঙ্গে কানেক্টেড, কিন্তু অনেকটা পরে ঢুকছে। তো সেই হিসাবে এই চরিত্রটা, পার্টিকুলার এই চরিত্রটার কথা আমি কিন্তু একটু পরেই বলবো। বাকি যে 7জন আছে তাদের কথা আমি আগে বলবো। এবার যদি আমি শুরু করি গল্পটা। মুংগং হচ্ছে একটা মানে কি বলবো, এই আমাদের এখানে যেরকম স্কুলগুলো থাকে না, যে খুব বড় লোকের বাবা ছেলেমেয়েরা সেখানে পড়ে, তো সেখানে দেখবেন কিছু স্কলারশিপের সিস্টেম থাকে। তো সেখান থেকে মধ্যবিত্ত পরিবারের বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যখন মানে কি বলবো, নিজেদের মেরিটের অনুযায়ী যখন স্কলারশিপ পায়, তখন তারা সেই সব স্কুলে পড়ার তারা চান্সটা পায়। তো এখানে একদম যে প্রথম ক্যারেক্টারটা মুন গং, সে কিন্তু সেই ধরনের পরিবার থেকেই কিন্তু সে বিলং করা এই মেয়েটা। এবং বাকি যে 6জন যে চরিত্রটা আছে, 6জনের যে চরিত্র, বাকি মাঝের ছেলেটাকে আমি বাদ দিয়ে দিতে বলছি, এই 6জনের চরিত্র যারা আছে তারা হচ্ছে সবাই ওর বন্ধু। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, আপনারা যখন সিরিজটা দেখবেন না, তখন কিন্তু এইগুলো কিন্তু সব ওদের বড় বয়সের ছবি। ছোটবেলায় এই চরিত্রগুলো কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টাররা প্লে করেছে, তো সেই ছবিগুলো কিন্তু আমি পাইনি, নাহলে আরও বেশি ডিফারেন্সেসটা বোঝাতে আমার সুবিধা হতো। তো যাই হোক, এরা কিন্তু সব অ্যাডাল্ট যখন হয়ে গেছে, সেখানকার ছবিগুলো আমাদের সামনে এখানে ডিরেক্টর দেখিয়েছে। তো এরা তো যথারীতি একটা স্কুলে পড়তো, এবং বাকি যে 5জন আছে তাদের মধ্যে মানে একজন লিডার, যে যে আর কি প্রত্যেকটা গ্রুপেই, বন্ধুদের গ্রুপে দেখবেন একজন লিডার থাকে। তো তার নাম হচ্ছে পার্ক, এবং সে কিন্তু মেয়ে। এবং এই যে সাইকোলজিক্যাল থ্রিলার যে গল্পটা হতে চলেছে, এটা কিন্তু একটা মেয়ের শত্রু, একটা মেয়ে, কোনো ছেলে নয়। এখানে ছোটবেলায় যেটা দেখানো হয়েছে, যখন টিনেজারেরা ছিল,
তখন দেখানো হয় যে এই পার্ক যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু মুনগংকে সবসময় টর্চার করতো এবং ওরা খুব মজা পেত। এই যে বন্ধুদের যে গ্রুপটা, এরা খুব মজা পেত ওকে টর্চার করতে। এবং টর্চারটা কিভাবে করতো, মানে আমি টর্চারটা দেখে আমি ভাবতে পারিনি যে সাউথ কোরিয়ান ড্রামাতে এইগুলো দেখায়। মানে আমি যতগুলো, ধরুন আমি যে কটা সাউথ কোরিয়ান ড্রামা দেখেছি বা আপনাদের সামনে নিয়ে এসেছি, এই রকম কিন্তু নয়, জাস্ট এরকম নয়। এমনি অ্যাকশন থাকতে পারে, কিন্তু এই রকম ধরনের কিন্তু নয়। কিন্তু এখানে টর্চারটা যেভাবে দেখিয়েছে, যে ওই মেয়েটাকে এই পাঁচজন যখন যেটা বলবে সেটা করতে হয়, এক ধরনের র্যাগিং। এটা যখন মেয়েটার, এই মেয়েটাই হচ্ছে প্রথম মেয়ে সেই স্কুলের যে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে দেয়। এবার প্রিন্সিপালের কাছে কমপ্লেন করার পর যথারীতি এনারা স্পয়েল ব্র্যাট সব, তো স্পয়েল ব্র্যাটদের তখন খুব গায়ে লেগে যায়। তো সেই হিসাবে তখন তো মেয়েটার ওপর তো একটা অত্যাচার করতেই হবে। এবার মেয়েটাকে ডাকা হয় একটা, এইসব স্কুলে দেখবেন যে বড় প্লেগ্রাউন্ড থাকে, ওরকম ধরনের জায়গা থাকে, অডিটোরিয়াম থাকে। তো ওই ধরনের অডিটোরিয়ামের একটা জায়গায় ডাকা হয় মেয়েটাকে, এবং মেয়েটাকে নিয়ে যা নয় তাই করা হয়। মানে মানে যা খুশি তাই। এই মানে কি বলবো, যে এটা অনেকে রিলেট করতে পারবেন। আমরা যখন পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেটনিং করি, যে আয়রন যেটা দিয়ে আমাদের হেয়ারটাকে স্ট্রেট করা হয়, যারা করেছেন তারা বুঝতে পারবেন। এবং সেটা কত ভোল্টে থাকে, সেটা 220 ভোল্টে থাকে। মানে মোটামুটি আমি নাম করা পার্লারের কথা বলছি, মানে পার্লার ইন দ্য সেন্স কি হাবিব, লরিয়াল, ল্যাকমে, এই ধরনের পার্লারের কথা বলছি, আমি ছোটোখাটো পার্লারের কথা বলছি না। তো সেই আয়রন, মানে ওটা যখন চুলটাকে যখন স্ট্রেটনিং করা হচ্ছে, স্ট্রেটনিং যখন করে, সেই আয়রনটাকে এরা নিয়ে এসেছে। নিয়ে এসে এবার কি করেছে, যে মেয়েটা যেহেতু ওদের নামে কমপ্লেন করেছে, তো মেয়েটাকে পুরোপুরি বিবস্ত্র করে প্রত্যেকটা শরীরের বিভিন্ন জায়গায় তাকে ওই আয়রন প্লেট দিয়ে মানে 220 ভোল্ট, 250 ভোল্ট এরকমভাবে নিয়ে গিয়ে তাকে ছ্যাঁকা দেওয়া হয়েছে। তো এই রকম অত্যাচার স্কুলে করা হয়েছে। এবং যখন সে মেয়েটা আবার কমপ্লেন করে, মানে তাতেও তাদের রাগ যায়নি, যখন সে মেয়েটা কমপ্লেন করে, যখন সে বাড়িতে যখন চলে এসেছে, সে একটা বস্তিতে থাকতো, সে যখন বাড়িতে চলে এসেছে, তো সেখানেও তাকে ওই একই জিনিস করা হয়েছে, একই জিনিস। পরে যখন আমরা দেখছি একটা সিন আছে, মানে পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে মেয়েটার পুরো শরীরটা, এখানে কিন্তু ডিরেক্টর দেখিয়েছেন যে মেয়েটার পুরো শরীরটাতে ওই রকম আয়রন প্লেটের দাগ, এবং সেটা বড় বয়স পর্যন্ত থাকে। আপনারা জানেন যে বার্নকে স্কিনে একটা সাধারণ রান্না করতে গিয়ে বা বাজির ফোসকা পড়লেও সেই দাগটা কিন্তু আপনার আমৃত্যু থেকে যাবে। তো সেইভাবে চিন্তা করতে গেলে মেয়েটা কতটা যন্ত্রণা ভোগ করেছে। তো এটাই হচ্ছে গ্লরির এমনি গল্প। এরপর চলে আসছে রিভেঞ্জ। এই যে যেটুকু আমি বললাম, এটা কিন্তু প্রথম 3টে এপিসোডের মধ্যে এদের কৈশোরটা কিন্তু শেষ হয়ে যায়। এরপর এরা সবাই বড় হয়ে যায়, এবং বড় হওয়ার আগে যে সিনটা দিয়ে শেষ করানো হয়েছে, যে সেটা হচ্ছে মুনগং, এই মেয়েটা পার্কের মুখটা আমি দেখাচ্ছি আপনাদের পরে, মানে তার ফেসটা আমি দেখাচ্ছি। পার্ককে সে শুধু একটাই কথা বলে যে আমি স্কুল ছেড়ে চলে যাচ্ছি, আজ থেকে আমার টার্গেট হচ্ছে তুমি, তোমাকে কিভাবে আমি শেষ করব সেটা নিয়েই আমি এরপর থেকে এগোবো। তো তখন পার্ক শুনে খুব হেসে ফেলেছে, মানে এই কি করবে আমাকে। তো বলছে না, আজ থেকে তুমি হচ্ছ আমার লক্ষ্য অন্য কেউ নয়। তো এটা বলে সিনটা ওখানেই কিন্তু শেষ করে দিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এরা সবাই বড় হয়ে গেছে, নিজের নিজের জায়গায় সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেউ হয়তো মানে এয়ার ইন্ডিয়া থেকে, এয়ার ইন্ডিয়া না, সরি, কেউ হয়তো এয়ার হোস্টেস, কেউ হয়তো বড় বিজনেসম্যান হয়ে গেছে, কেউ হয়তো মানে কি বলবো, যে বাকি বন্ধুদের, বা সে হয়তো, তার হয়তো অতটা দম নেই, কিন্তু বাকি বন্ধুদের কে তেল মেরে মেরে তাদের কাজ করে দিয়ে সেখান থেকে বড়লোক বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা পাচ্ছে। এরকম
গ্যাংয়ে থাকে এরকম মহিলা বা ছেলেরা এরকম থাকে বন্ধুদের গ্রুপে। এরা সবাই বড় হয়ে গেছে এবং মুনগংও তাদের সঙ্গে বড় হয়ে গেছে। সে একটা স্কুলে, সে মানে স্কুল মানে কীরকম স্কুল, আমাদের এখানকার সিবিএসই বোর্ডের যেসব স্কুলগুলো থাকে, যারা রিলেট করতে পারবেন, যেমন একটা স্কুলের নাম বলছি, দিল্লি পাবলিক স্কুল, এরকম ধরনের স্কুলে সে ওখানে চাকরি করছে। তো এইটা হয়ে গেল 4 নম্বর এপিসোড পর্যন্ত। এটা হয়ে গেল এই এই পুরো সিরিজটার হচ্ছে পটভূমিকা। ইনি হচ্ছেন পার্ক। এর সঙ্গেই কিন্তু মুনগংয়ের প্রতিশোধ, এবং এরপর শুরু হয়ে যাচ্ছে রিভেঞ্জ, এবং রিভেঞ্জ থেকে মানে সেটা যে কোন পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা বন্ধুকে মুনগং যেভাবে হত্যা করেছে না, মানে এমন সিচুয়েশন তৈরি করে দিয়েছে যে আলটিমেটলি কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু হতে থাকছে। এবার আমি এই চরিত্রটার কথা বলছি। এই ছেলেটার এন্ট্রি কিন্তু বেশ কিছুটা পরে আসে। এখানে একটা খেলা আছে, খেলা ইন দ্য সেন্স কি, যে এক ধরনের খেলা আছে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। সেই খেলাটা আমাদের কীরকম বলুন তো, অনেকটা সেই চাইনিজ চেকার, যারা খেলেছেন তারা ভালো বলতে পারবেন। সেই চাইনিজ চেকার খেলার মতো, যে গুটিগুলোকে নির্দিষ্ট জায়গায় সাজাও, ও মানে দুটো দল, একজন গিয়ে মানে দুজন মিলে খেলবে, একজন গিয়ে কে কত তাড়াতাড়ি অন্যের জায়গাটা দখল করে নেবে। এবং এখানে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে অন্যের ঘর ভাঙবে। তো এই রকম ধরনের খেলা এই ছেলেটা এই মেয়েটাকে শেখাতে থাকে, এবং মেয়েটা কিন্তু খুব শান্তভাবে জিনিসগুলো শিখতে থাকে। আর আমরা সিনে এগুলো দেখতে পাবো যে মেয়েটা মাঝে মাঝে যখন খুব হাওয়া দিচ্ছে বা যখন রোদ আসছে, ওর কিন্তু পুরো শরীর জুড়ে কিন্তু ইচিং হচ্ছে। এই ইচিংটা কেন হচ্ছে? ওই সেই পুড়ে যাওয়া দাগ, এবং ও কিন্তু জাস্ট দাগগুলোকে শুকিয়েছে, প্রপার কিন্তু ট্রিটমেন্ট করায়নি। ও চাইলেই কিন্তু প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি হোয়াট এভার ইট ইজ, সে কিন্তু চাইলে করাতে পারত, কিন্তু সে ইচিংটাকে, এই যে পুড়ে গেলে কেটে গেলে পরবর্তীকালে যে ইচিংগুলো হয় আমাদের শরীরে, যেটাকে আমরা চুলকানি বলি, সেই চুলকানিটাকে কিন্তু ও জিয়ে রেখে দিয়েছিল। ওই চুলকানিটাই হচ্ছে ওর প্রতিশোধ নেওয়ার একটা পন্থা ছিল, যে আমি যেন ভুলে না যাই যে আমাকে এই কজনকে আমাকে মানে একদম শেষ করে দিতে হবে। তো এটাই হচ্ছে এর গল্প। এবং এরপর আরও ঘটনা আছে, বিশেষ করে যাকে আমরা ভিলেন হিসেবে দেখলাম, পার্ক, তার হাজব্যান্ডের সঙ্গে এই মেয়েটার দেখা হয় না, এখানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই। তার হাজব্যান্ডও বুঝতে পেরে যায় যে তার স্ত্রী কি করেছে না করেছে। এখানেও একটা মার্ডার হয়, এখানে মার্ডারের রহস্য উদ্ঘাটন হয়, তারপর দোষী ধরা পড়ে। এখানে অনেক জিনিস আছে, 16টা এপিসোড মানে ঘটনার ঘন ঘটা আছে। এরপর এখানে কিন্তু ছেলেটার মেয়েটার মধ্যে আপনারা পিকচারে যাদেরকে দেখছেন, এখানে কিন্তু আপনারা ভাববেন না যে ওই এমনি একটা প্রেম হচ্ছে, সেরকম কিছু না। পার্ট 2 আমি যেটা বললাম, পার্ট 1টা হচ্ছে মেয়েটার প্রতিশোধ, এবং পার্ট 2টা আসছে, ছেলেটারও একটা স্টোরি আছে। ছেলেটা হচ্ছে ডাক্তার, বেসিক্যালি ছেলেটার প্রফেশন দেখাচ্ছে ডাক্তার, কিন্তু তার মা হচ্ছে সেই যে হসপিটাল, সেই হসপিটালের হেড। এবং সেই হসপিটাল বা নার্সিংহোমেও কিন্তু বেশ কিছু বছর আগে কিছু ঘটনা ঘটেছিল, সেটার হিন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে কিছু গন্ডগোল পেকেছে, এবং সেই গন্ডগোল পাকানোর জন্য এই পরবর্তীকালে সেই মানে কি বলবো, সে এবার রিভেঞ্জ আর কি ছেলেটা এবার নেবে। মেয়েটা তাকে প্রমিস করেছিল যে মানে ছেলেটা মেয়েটাকে প্রমিস করেছিল যে তোমার রিভেঞ্জে যতদূর সম্ভব তোমার সঙ্গে আমি থাকবো, এবং মেয়েটাও কিন্তু বলল যে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো। এরপর কিন্তু আস্তে আস্তে মানে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর এপিসোডে, সেখানে কিন্তু আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি যে এবার পার্ট 2 আসবে, এবং ছেলেটা কিন্তু এবার তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে গ্লোরি পার্ট 1-এর হচ্ছে আমার দিক থেকে এটা একটা ছোট্ট এরপর যদি আমি চলে আসি এদের
অভিনেতা অভিনেত্রীরা কেমন অভিনয় করেছে। এদের অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে না আলাদাভাবে বলার কিছু থাকে না। এরা যেটা করে, এদের আবহাওয়া, এদের এনভায়রনমেন্ট, এদের শুটিং, এদের ভিএফএক্স, এদের ড্রেস, এদের মানে সমস্ত জিনিস যেভাবে এরা দেখায় না, মানে জাস্ট অ্যামেজিং অ্যামেজিং মনে হয়। এটা সত্যি কথা। এদের সিরিজগুলো দেখে, সে কি মিড বাজেটের হোক, লো বাজেটের হোক, হাই বাজেটের হোক, যে কোনো সিরিজ হোক, সিনেমা হোক, যাই দেখে না, সত্যি কথা বলতে অন্য কিছু দেখতে ইচ্ছা করে না। এটা একদমই সত্যি কথা। তো সেই হিসাবে আর আমার আরেকটা জিনিসও বেশ ভালো লাগলো। আজকে 2024 সালে 2022 সালের একটা মানে সিরিজ নিয়ে আমি কথা বলছি, তাও কিছুটা গল্পটা বললাম, কিছুটা বলিনি। তো আমি দেখেছি যে এই সিরিজটার এক্সপ্লেনেশন ভিডিও ওদের দেশেই, ওদের ভাষাতেই কিন্তু 2022 সালেই এসে গেছে। মানে যেটা অলরেডি চলছে, মানে তখনও কিন্তু 2022 সাল থেকে এপিসোড ড্রপ করতে করতে এটা 2023 সালে শেষ হয়েছে। মানে তখনও কিন্তু চলছে, এবং প্রত্যেকটা এপিসোডের কিন্তু এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু ওদের আছে, ওদের দেশে, ওদের ভাষাতে। ওখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা এটা করেছে। তার মানে একটা জিনিস তো বুঝতেই পারছেন, এই স্পয়লার অ্যালার্টে যে ট্যান্ট্রামসগুলো যেগুলো থাকে, সেগুলো ওদের দেশে থাকে না। মানে সিরিজটা বেরিয়ে গেছে, মানে এবার তোমরা তোমাদের মতো করে ব্যাখ্যা দাও। সেখানে কিন্তু তারা যে ভালো মন্দও বলেছে, ভালোও বলেছে, ডেফিনেটলি বলেছে, কিন্তু ওটা কিন্তু ওই সময়তেই কিন্তু বেরিয়ে গেছে। আমি জানি না আমাদের দেশ কবে এতটা মানসিকতার দিক থেকে বড় হবে যে এটা কেন বলে দেওয়া হলো, ওটা তো পুরো গল্প বলে দেওয়া হলো। একটা ট্রেলার দেখে একটা সিনেমাকে জাজ করা, মানে সিনেমার মধ্যে অনেক জিনিস থাকতে পারে, অনেক টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে পারে, এইসব জিনিসগুলোকে জাজ করা। আমি জানি না এইগুলো কবে আমাদের দেশ বড় হবে, অ্যাকচুয়ালি আমাদের দেশ কবে বড় হবে। তো এইসব জিনিসগুলোকে বলে 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 এগুলোও এক ধরনের যে কোনো বিষয়ের ওপর বিষয়ের জন্য নেগেটিভিটি করা এক রকমের। এই জিনিসগুলো আমার যেটা মনে হয় যে প্রশ্ন অবশ্যই ডিরেক্টর ক্রিয়েটিভ ফিল্ডে প্রশ্ন করতে হয় যে এটা কেন হচ্ছে, ওটা কিভাবে হলো। অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে প্রশ্নগুলো কীরকম হয় বলুন তো, যে এটা কেউ কখনো জিজ্ঞাসা করবে না আপনি কাজটা কি করলেন, এর বিহাইন্ড দ্য সিন কি ছিল, এর এটা কি ছিল। ওগুলো খুব কম লোকে বলে, খুব কম লোক বলে। এইসব প্রশ্নগুলো কেউ করে না। কোনটা করবে, যেগুলো না করলেও চলে, সেই প্রশ্নগুলোকে সবসময় আপনাদের সামনে দেখবেন তুলে ধরবে। তো সেইগুলোকে কেন এটা বলা হলো, এরকম বারবার করে কেন হচ্ছে, মানুষের ইন্টারেস্ট থাকে না, অমুক থাকে না, তমুক থাকে না। আরে আপনি বলে বলেই তো ইন্টারেস্টটাকে কমিয়ে দিচ্ছেন, বলে বলেই তো ইন্টারেস্টটাকে কমিয়ে দিচ্ছেন। তো যে বলেছে সে বলেছে, তার কথা, সে যদি ফেসবুকে পোস্ট দেয় তো পোস্ট দিল, সে যদি এক্সপ্লেনেশন কোনো ভিডিও বানালো তো বানালো, বা কিছু হয়তো একটা জিনিস বললো তো বললো। তো সে বলছে তারটা কজন দেখছে, 100 জন, 200 জন, 300 জন, 500 জন, 1000 জন, তার বেশি তো দেখছে না। বাদ বাকিও তো পুরো পৃথিবী পড়ে রয়েছে এইগুলো দেখার জন্য। তো যাই হোক, আমাদের দেশ বোধহয় আর বড় হবে না এইসব ক্ষেত্রে। একটা ট্রেলার দেখে একটা সিনেমাকে নিয়ে কথা বলা, এনিওয়ে আমার আর বলে কিছু লাভ নেই। তো আমি চলে যাচ্ছি আর একটা কথাতে, যে থ্যাংক ইউ বলার আগে একটা কথা বলে দিই, যে আমার যতদূর মনে হয় যে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলেই, সেটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আমি একজনের ভিডিও দেখেছিলাম, সেখানে আমি ডিরেক্ট ভিডিও বানিয়েছিলাম, এবং আমি তার ডিরেক্ট প্রশংসা করেছি। ডিরেক্ট, কোনো লুকোছাপা নেই, কিছু নেই, একদম ডিরেক্ট তার নাম নিয়ে আমি তার প্রশংসা করেছি। তা আমি দেখলাম যে সবাই বোধহয় সব কিছু যোগ্য হয় না। আমার যতদূর মনে হয় সব কিছু, যাকে প্রশংসা করছি সেটা তো বটেই, এবং যারা যারা শুনছে তারাও বোধহয় সেই সব জায়গা থেকে বোধহয় ওই যোগ্যতাটা বোধহয় তারা মানে রাখে না। তো বেটার কি যে না, আমি ব্যাক আউট করছি না, আমি সরিও বলতে আসিনি, আমি কিছুই করছি না। আমার যে নতুন চ্যানেলটা শুরু হয়েছে,
রাগিনী বলে যে নতুন চ্যানেলটা আছে, সেই চ্যানেল নিয়ে আমি কথা বলার সময় আমি আগেই বলেছিলাম যে ওখানে কার্টুন নিয়ে আসবো। কার্টুন বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের, যেহেতু সাউথ ইস্ট এশিয়াকে কভার করা হচ্ছে, তো বিভিন্ন দেশের কার্টুন নিয়ে আমি কথা বলবো, এটা কিন্তু আমি বলেছিলাম। আমি অ্যানিমে নিয়ে বা মাঙ্গা নিয়ে আমি কোনো বলিনি, কারণ এই দুটো জিনিস একটু আলাদা। কার্টুনের সঙ্গে না আমরা খুব পরিচিত ছোটবেলা থেকে, কিন্তু এই অ্যানিমে মাঙ্গা এইসবের সঙ্গে, হ্যাঁ মাঙ্গার সঙ্গে হয়তো অন্য অন্য দেশের লোকেরা পরিচিত হতে পারে, কিন্তু এটা নয়, ব্যাপারটা সেটা নয়। সেই জন্য আমি যখন কাউকে দেখলাম যে অ্যানিমে নিয়ে যখন কথা বলছে, তো সেই জন্যই আমি কিন্তু বললাম যে আমারটা তো আসবেই, টুডে অর টুমরো কার্টুন নিয়ে ওটা আসবেই, তো অ্যানিমেও থাকলে এটা বেশ রাস্তাগুলো আরও বেশি মসৃণ হয়ে যায় এইসব জিনিস নিয়ে আলোচনা করার জন্য। তার পেছন পেছন মাঙ্গাও। তাতে আমি যেটা শুনলাম যে আমাদের এখানকার লোকেরা নেবে না, এটা করবে না, অমুক হবে না, আগে নিজের জায়গাটা ঠিক করো, আগে ওটা অমুক করো তমুক করো, তো এইসব জিনিসগুলো আমি শুনলাম। তো ঠিক আছে, আমার আর তর্কে যাওয়ার দরকার নেই, এটার আমি রিপ্লাই ভিডিও বানাতেই পারতাম না, আমি আর রিপ্লাই ভিডিও বানিয়ে আমি আর সময় নষ্ট করব না, আমার সময়ের দাম আছে। তো আমি যেটা করব এরপর থেকে অ্যানিমে, মাঙ্গা আর কার্টুন, এই তিনটেই আমাকে যদি তারা যদি পারমিশন দেয় নতুন চ্যানেলে, আমি নতুনভাবে এগুলো শুরু করব। তো আমার অন্য কাউকে প্রশংসা করার কোনো দরকারও নেই, কে কী করবে সেটা তাদের হেডেক। আমি দেখেছি যে এই ধরনের চিন্তাভাবনাগুলো সবাইকার এই একই চিন্তাভাবনা, ভেতরের ডেপথ এত কম, সরি টু সে। একটা মানুষ কোনো একটা কাজ করছে, একটা মানুষ সবার সামনে অন প্ল্যাটফর্ম যখন কাউকে ডিরেক্ট যখন প্রশংসা করছে, তার মানে কোনো উদ্দেশ্য আছে তার, এমনি এমনি সে করছে না, কোনো উদ্দেশ্য তার আছে বলেই সে করছে। ঠিক আছে, আপনারা যখন বুঝতে পারছেন না, আপনারা যখন যোগ্য নন, তাহলে আপনাদের সামনে আমি এগুলো করব কেন? যার প্রশংসা করেছি সে তো নয়, বাদ দিন তাকে। আর আপনারাও নন, আর যারা মানে এটা করার পর থেকেই যারা নেগেটিভিটি করতে শুরু করে দিয়েছেন। এনিওয়ে আমি এর আগেও দেখেছি কারোর কমেন্ট বক্সে গিয়ে যদি আমি তাকে কনগ্রাচুলেশন জানাই, আপনারা কেমন একটা যেন করেন, এটা করা উচিত হয়নি, ওটা করা উচিত হয়নি, এটা করা সেটা, এইগুলো মানে কি আসলে ব্যাপারটা কি বলুন তো, দম আছে আপনাদের 4 আনা, এদিকে ফাট মারেন আপনারা 16 আনার, এটাই হচ্ছে ব্যাপার। শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি কথা। হ্যাঁ মানে এটা সত্যি সত্যি আমার কাছে এই জিনিসটা মানে খুবই আর কি হাস্যকর, এখন তো হাস্যকরই লাগে জিনিসটা, আমি 2 বছর ধরেই দেখেছি। তো সেই জন্যই আমি বললাম যে মানে আপনাদের নিজেদের কন্টেন্টের দম কি আছে যে আপনারা অন্যকে নিয়ে এত বেশি যখন ডিরেক্ট, এবং আমি মানে অন্যভাবে ইনডিরেক্টলি বলবো না বলেই কিন্তু আমি ডিরেক্ট অ্যাপ্রিসিয়েট করেছি, একদম সামনাসামনি অ্যাপ্রিসিয়েট করেছি। ডিরেক্ট অ্যাপ্রিসিয়েশনেও আপনাদের কত সমস্যা, তার মানে আপনারা ভেবে দেখুন আপনারা কোথায় পড়ে রয়েছেন। এটা একটা প্রশ্ন, এত প্রশ্ন করুন, আন্দোলন করুন, স্বৈরাচারী শাসন বা অমুক তমুক, ফেসবুকে লেখা ভরিয়ে দিচ্ছেন এত কিছু করে, নিজেদেরকে প্রশ্ন করুন। এরপর থেকে আমি অ্যানিমে, কার্টুন আর মাঙ্গা নিয়ে আমি যেই আনুক না কেন, আমি কারোর কোনো প্রশংসা করব না, কিচ্ছু করব না, কারণ আমার চ্যানেল থেকে আসছে, এখন তো আমি কম্পিটিটর হয়ে গেলাম। টুডে অর টুমরো, 2 মাস হোক, 3 মাস হোক, 5 মাস হোক, টুডে অর টুমরো আমার চ্যানেল থেকে আসছে যখন, আমি তো এখন কম্পিটিটর। যে কম্পিটিটর হয় সে আবার অন্যকে উৎসাহ দেবে কেন? কম্পিটিশনটা হচ্ছে যখন, কম্পিটিশনটা কম্পিটিশনের মতোই হবে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।